নমস্কার বন্ধুরা, অনুভার রান্নাঘরে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো কোনো রকম ঝামেলা ছাড়াই, কোনো রকম 8-10 ঘন্টা অপেক্ষা করা ছাড়াই কিভাবে মাত্র 20 মিনিটে পারফেক্ট মিষ্টি দই তৈরি করা যায় সেই সহজ রেসিপিটি। আশা করছি আমার আজকের এই রেসিপিটি দেখে আপনারা সকলেই ভীষণ উপকৃত হবেন। আর সেই জন্য দেখুন বন্ধুরা, এখানে আমি হাফ কাপের মতো টক দই একটা ছাঁকনির পরে কিন্তু রেখে দিয়েছি। এই দইটা কিন্তু দই বীজ হিসেবে আমাদের কাজে লাগবে। আর এইভাবে অবশ্যই কিন্তু দইটা বসানোর আগে দই বীজটাকে এইভাবে ছেঁকে নেবেন, তাহলে কি হবে, দইটা কিন্তু পারফেক্ট হবে। এই দই বীজের ভিতরে যদি কোনো রকম জলভাব থাকে তাহলে কিন্তু দইটা পারফেক্ট হবে না। তাই এইভাবেই দই বীজটাকে কিছুক্ষণ ছেড়ে দিন, ভালোভাবে জলটা ঝরে যাওয়া পর্যন্ত। এবার চলুন দইটা তৈরি করার জন্য দুধটাকে রেডি করে নেব। আর সেই জন্য দেখুন, এখানে আমি নিয়েছি ভারী তলানিযুক্ত একটা কড়াই। এরকম একটা ভারী তলানিযুক্ত যে কোনো পাত্র নিয়ে নেবেন, তাহলেই হবে। আর এবার আমি কড়াইয়ের মধ্যে অ্যাড করব এই 1/4 কাপের মতো একটু নর্মাল জল। এতে করে কি হবে, দুধটা যখন কড়াইয়ের ভিতরে আপনারা দেবেন, দুধটা কিন্তু আর কড়াইতে লেগে যাওয়ার কোনো চান্স থাকবে না। আর এবার আমি কড়াইয়ের মধ্যে অ্যাড করব 1 লিটার গরুর দুধ। এখানে আমি গরুর দুধটা ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু প্যাকেটের ফুল ক্রিম দুধটাও ব্যবহার করতে পারেন। পুরো দুধটাকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। আর এবার যেটা করতে হবে, মিডিয়াম হাই ফ্লেমে এইভাবে অনবরত নেড়েচেড়ে কিন্তু দুধটাকে একটু জাল করে নিতে হবে। তবে আজকের আমি এই দইটা যেহেতু খুবই অল্প সময়ের মধ্যে আপনাদের তৈরি করে দেখাবো, তাই এই দুধটা জাল হওয়ার আগে কিন্তু আমি এর ভিতরে আরও একটা উপকরণ অ্যাড করব। তবে সেক্ষেত্রে কিন্তু এই দুধটা খুব বেশি গরম করলে চলবে না। একটা এইভাবে আঙুল চুবিয়ে দেখবেন, যদি দেখেন যে দুধটা হালকা গরম হয়ে গেছে, তখনই কিন্তু উপকরণটা অ্যাড করতে হবে। আর সেই জন্য দেখুন, এখানে আমি নিয়েছি হাফ কাপের মতো গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটাকে এইভাবে অল্প অল্প করে দিয়ে দেবো, আর দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেবো। খেয়াল রাখবেন এই গুঁড়ো দুধের যেন কোনো রকম কোনো বেলা ভাব না থেকে যায়। এইভাবে একটু দইটা তৈরি করার সময় গুঁড়ো দুধটা দিলে কি হবে জানেন তো, এই দইয়ের মধ্যে খুব সুন্দর একটা ক্রিমি টেক্সচার চলে আসবে। আর তাছাড়া এই দুধটা ঘন হতেও কিন্তু সময়টা অনেকটা কম লাগবে। আর এখানে আমি গুঁড়ো দুধের কাপ হিসেবে মাপটা বললাম, এখানে কিন্তু ওজন হিসেবে 75 গ্রামের মতো গুঁড়ো দুধটা আছে। এই যে দেখুন বন্ধুরা, গুঁড়ো দুধটাকে কিন্তু লিকুইড দুধের সঙ্গে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এবার কিন্তু এইভাবে অনবরত নেড়েচেড়ে এটাকে মোটামুটি 4 থেকে 5 মিনিটের মতো একটু জাল করলেই কিন্তু হয়ে যাবে। এইভাবে অবশ্যই কিন্তু অনবরত নেড়েচেড়ে দুধটাকে জাল করে নেবেন, কারণ এর ভিতরে যেন কোনো রকমের কোনো সরভাব না থেকে যায়, সেটাই শুধু একটু মাথায় রাখলেই হয়ে যাবে। কারণ দুধের ভিতরে যদি সর পড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনারা পারফেক্ট দইটা তৈরি করতে পারবেন না। এই যে দেখুন বন্ধুরা, দুধটাকে কিন্তু আমি মোটামুটি 4 থেকে 5 মিনিটের মতো এইভাবে মিডিয়াম হাই ফ্লেমে খুব ভালোভাবে জাল করে নিয়েছি। দুধের ভিতরে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু বলকগুলো চলে এসেছে। আর আপনারা একটু খেয়াল করে দেখুন, এখানে কিন্তু দুধটাকে আমি খুব বেশি ঘন রাখিনি। এই যে দেখুন, এরকম কিন্তু একটু পাতলাই আছে। এবার যেটা করতে হবে, গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে, আর তারপরে দুধের কড়াইটাকে নামিয়ে নিতে হবে। আর এবার দেখুন বন্ধুরা, গ্যাস ওভেনে আমি আরেকটি কড়াই বসিয়ে দিয়েছি। এখন কিন্তু আমি চিনির ক্যারামেলটা তৈরি করে নেব। আর সেই জন্য এখানে আমি নিয়েছি ওই একই কাপ মেপে হাফ কাপের মতো চিনি, ওজনে 75 গ্রাম। তো প্রথমেই আমি কিন্তু পুরো চিনিটাকেই কড়ার মধ্যে দেবো না, 50 গ্রামের মতো কিন্তু চিনিটা কড়ার মধ্যে দিয়ে দেবো। আর তারপর এই চিনিটাকে কিন্তু এইভাবে একটু কড়ার ভিতরে একটু ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। আর তারপর মিডিয়াম ফ্লেমে অপেক্ষা করতে হবে যতক্ষণ না পর্যন্ত এই চিনির ভিতরে হালকা করে একটা কালার চলে আসছে। আর এই চিনির ক্যারামেলটা তৈরি হতে হতে দুধটাকে কিন্তু একদম ছেড়ে রাখবেন না, মাঝে মাঝে কিন্তু একটু নেড়ে চেড়ে দেবেন, তা না হলে কিন্তু আবার উপর থেকে একটা সর পড়ে যাবে। ক্যারামেলের মধ্যে দেখুন বন্ধুরা, হালকা করে কিন্তু একটা কালার আসতে শুরু করে দিয়েছে। ঠিক এই পর্যায়ে কিন্তু চিনিটাকে এইভাবে একটু নেড়ে চেড়ে দিতে হবে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে করে দিতে হবে। আর এইভাবে নাড়তে নাড়তে একটা পর্যায়ে দেখতে পাবেন যে চিনির ক্যারামেলটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এইভাবে চিনির ক্যারামেলটা করলে কিন্তু আপনারা দুটো পজিটিভ দিক পাবেন। একটা হচ্ছে দইয়ের মধ্যে খুব সুন্দর একটা কালার আনতে পারবেন, আর তাছাড়া মিষ্টি দইয়ের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা টেস্টও আনে এই চিনির ক্যারামেল। তবে অনেকেরই ধারণা চিনির ক্যারামেল করতে গেলে তেতো লাগে খেতে। না বন্ধুরা, আমি যে স্টেপগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই স্টেপগুলো একদম পারফেক্টভাবে ফলো করবেন, দেখবেন যে চিনির ক্যারামেল কিন্তু একদমই তেতো লাগবে না। কথা বলতে বলতে দেখুন বন্ধুরা, চিনিটা কিন্তু বেশ খানিকটা গলে গিয়েছে। আর এইভাবে যখন চিনিটা একদম খুব ভালোভাবে গলে যাবে, তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একেবারে কমিয়ে দিতে হবে। আর তারপরে এইভাবে আরেকটু অনবরত নেড়েচেড়ে পারফেক্ট একটা কালার আনতে হবে।
এই যে বন্ধুরা দেখুন, চিনির ক্যারামেলের মধ্যে কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে। ঠিক এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে। এর থেকে আর বেশি জাল করলে কিন্তু ক্যারামেলটা আবার পুড়ে তেতো হয়ে যাবে। আর এই যে কড়াইটা গরম আছে না, এই কড়াই গরমের তাপেই কিন্তু ক্যারামেলটা একদম পারফেক্ট ভাবে তৈরি হয়ে যাবে। আর যখনই গ্যাসের ফ্লেমটাকে এইভাবে অফ করে দেবেন, সঙ্গে সঙ্গে কিন্তু এর ভিতরে অ্যাড করতে হবে জল। এখানে আমি 1/3 কাপের মতো জলটা অ্যাড করলাম। আর তারপরে এইভাবে কিন্তু জলটাকে এই ক্যারামেলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যারামেলটা এইভাবে একটা জায়গায় জমাট বেঁধে গেছে, এটাতে কিন্তু চিন্তার কোনো কারণ নেই। এটা কিন্তু আস্তে আস্তে জাল হতে হতে ঠিক হয়ে যাবে। আর জলটা যখন দেওয়া হয়ে যাবে তখন কিন্তু আবারও গ্যাসের ফ্লেমটাকে অন করে একদম লোতে রেখে এই ক্যারামেলটাকে জলের সঙ্গে খুব ভালোভাবে মেল্ট করে নিতে হবে। আমি আপনাদের আরও একটা ছোট টিপস বলে দিচ্ছি। এই ক্যারামেলটা যখন তৈরি হবে না, তখন কিন্তু দুধটা দিয়ে ক্যারামেলটাকে তৈরি করতে যাবেন না। তাহলে কি হবে, এই যে ক্যারামেলের ভিতরে যখন এই গরম দুধটা দেওয়া হবে তখন কিন্তু দুধটা কেটে যাওয়ার একটা ভয় থেকে যেতে পারে। দেখুন বন্ধুরা, ক্যারামেলটা কিন্তু খুব সুন্দরভাবে গলে গিয়েছে। আর এবার আমি এই ক্যারামেলের মধ্যে অ্যাড করব আগে থেকে জাল করে নেওয়া দুধটা। এবার দুধটাকে একবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই যে দেখুন বন্ধুরা, দুধের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আর এবার যেটা করতে হবে, আমি যে বাকি চিনিটুকু রেখেছিলাম সেই চিনিটুকু কিন্তু এখনই অ্যাড করে নেব। আর তারপরে অ্যাড করব সুন্দর একটা ফ্লেভারের জন্য 4টি ছোট এলাচ। তবে আপনারা যদি অপছন্দ করেন স্কিপ করে যেতে পারেন। এবার আমি হাই ফ্লেমে এই দুধটাকে আরও 4 থেকে 5 মিনিটের মতো একটু জাল করে নেব। তবে এই সময়টাতেও কিন্তু নাড়ানোটা একদম বন্ধ রাখা যাবে না, তাহলে কিন্তু আবার উপর থেকে শর্টটা পড়ে যেতে পারে। আর বন্ধুরা, এখানে আমি 1 লিটার দুধের জন্য 75 গ্রামের মতো চিনিটা ইউজ করেছি। আপনারা কিন্তু এর থেকে একটু কম কিংবা বেশি ইউজ করতে পারেন। যেহেতু এর ভিতরে গুঁড়ো দুধটা দিয়েছি, গুঁড়ো দুধের ভিতরে কিন্তু চিনিটা থাকে, তাই কিন্তু আমি চিনির পরিমাণটা একটু কমিয়ে দিলাম। এই যে বন্ধুরা, প্রায় 5 থেকে 6 মিনিটের মতো হাই ফ্লেমে কিন্তু দুধটাকে জাল করে আমি একটু ঘন করে নিয়েছি। তবে খুব বেশি কিন্তু ঘন করার প্রয়োজন নেই, আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, দুধের ঘনত্বটা কিন্তু ঠিক এমনই হতে হবে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে দুধটাকে কিন্তু আমি খুব বেশি ঘন করিনি। আর এবার যেটা করতে হবে, গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একেবারে অফ করে দিতে হবে। আর তারপরে দুধটাকে কিন্তু এইভাবে একটু নেড়েচেড়ে দিতে হবে। মোটামুটি দুধটাকে কিন্তু একটু হাত ছোঁয়া গরম রাখতে হবে, সেইভাবে একটু ঠান্ডা করে নিতে হবে। আর এইভাবে নেড়েচেড়ে কিন্তু নিতে হবে অবশ্যইভাবে, তা নাহলে কিন্তু আবার উপরে একটা সর পড়ে যাবে। দুধটা ওদিকে ঠান্ডা হতে থাক, আর সেই ফাঁকে চলুন আজকের দই বসানোর জন্য দই বীজটাকে তৈরি করে নেব। আর দেখুন, দই বীজের জলটাও কিন্তু খুব ভালোভাবে একদম ঝরে গিয়েছে। এই জলটা যদি থেকে যেত না, তাহলে কিন্তু দইটা পারফেক্টভাবে বসতো না। আর এই জলটা কিন্তু আপনারা ফেলে নাও দিতে পারেন, রুটি তৈরি করার সময় কিন্তু এটা দিতে পারেন, রুটিগুলো কিন্তু খুবই সফট হয়। আর এবার আমি দই বীজটাকে অন্য একটি জায়গায় নিয়ে নেব। তারপরে এই দইটাকে খুব ভালোভাবে কিন্তু ফেটিয়ে নিতে হবে। আর বন্ধুরা, আমি এখানে দই বীজ হিসেবে টক দইটা ব্যবহার করলাম, আপনারা কিন্তু মিষ্টি দইয়েরও দই বীজটা ব্যবহার করতে পারেন। আর এই টক দইটা কিন্তু আমার ঘরে পাতা টক দই। আপনারা যদি টক দইয়ের রেসিপি দেখতে চান তাহলে আমাকে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই আপনাদের দেখিয়ে দেবো। আর এই দইটাকে কিন্তু অবশ্যই এইভাবে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, একদম যাতে ক্রিমের মতো হয়ে যায় ঠিক সেইভাবেই কিন্তু ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। দইটাকে দেখুন, আমি কিন্তু খুব সুন্দরভাবে ফেটিয়ে নিয়েছি। এর ভিতরে দেখুন কত সুন্দর একটা ক্রিমি টেক্সচার চলে এসেছে। আর এদিকে দেখুন, দই তৈরির জন্য দুধটাও কিন্তু একদম পারফেক্ট ভাবে গরম আছে। মোটামুটি এইভাবে একটা আঙুল চুবিয়ে রাখবেন, যদি দেখেন যে আঙুলটাকে 10-12 সেকেন্ডের মতো অনায়াসে রাখতে পারছেন, তাহলেই বুঝবেন যে দুধটা একদম পারফেক্ট ভাবে হালকা গরম হয়েছে, মানে দই বসানোর জন্য পারফেক্ট ভাবে গরম হয়েছে। আর এবার যেটা করতে হবে সেটা হলো গিয়ে, এই যে তৈরি করে না দুধ থেকে 2-3 হাতার মতো দুধ কিন্তু এই দই বীজের মধ্যে দিয়ে দিতে হবে। একবারে কিন্তু পুরো দুধটা দিয়ে দইটাকে ফেটাতে যাবেন না, তাহলে কিন্তু আবার দুধটা কেটে যেতে পারে। তাই এইভাবে কিন্তু অল্প একটু দুধ দিয়ে দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ব্যাস, দইটাকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবার আমি জাল করে নেওয়া দুধটাকে পুরোটাই ঢেলে দেব। আর তারপরে খুব ভালোভাবে কিন্তু এইভাবে হ্যান্ড উইচের সাহায্যে ফেটিয়ে নেব। আর তারপরে দুধটা যখন ভালোভাবে ফেটানো হয়ে যাবে, তখন কিন্তু আপনারা যে কোনো পাত্রের মধ্যে দইটাকে বসাতে পারেন। আমি আজকে যেহেতু 1 কেজি পরিমাণে দইটা বানাবো, তাই কিন্তু এরকম একটা বড় দেখে টিফিন বক্স নিয়ে নিয়েছি। টিফিন বক্সের মধ্যে পুরো দুধটাকে ঢেলে দেবো।
তারপরে বাটির ঢাকাটাকে কিন্তু এইভাবে আটকে দিতে হবে। শুধুমাত্র একটা জিনিসই আপনারা খেয়াল রাখবেন, আপনারা যাতে করেই দইটা বসান না কেন, যে পাত্রতে করেই, পাত্রটা যেন খুব ভালোভাবে শুকনো থাকে, কোনোভাবেই যেন জল না থেকে যায়। আর তারপর যেটা করতে হবে, আজকে আমি যেহেতু কোনো রকম ঝামেলা ছাড়াই মাত্র 20 মিনিটের মধ্যে দইটা বসানো দেখাবো, তাই এরকম একটা কড়ার মধ্যে নিয়ে নিয়েছি খানিকটা জল, তার উপরে বসিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড। জলটা ঠিক বুঝে দেবেন, জলটা এমনভাবে দেবেন যাতে করে জলটা বাটিতে না ছয়, সেইভাবে কিন্তু জলটা দিয়ে দেবেন। আর তারপরে জলটা যখন একটু ভালোভাবে ফুটে উঠবে, তখন কিন্তু এই দইয়ের বাটিটাকে এইভাবে বসিয়ে দিতে হবে। আর তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এইভাবে ঢাকা চাপা দিয়ে দইটাকে আমি স্টিম করে নেব 20 মিনিটের মতো সময় নিয়ে। 20 মিনিট বাদে ফিরে এলাম, এবার ঢাকাটাকে তুলে নেব। এই যে দেখুন বন্ধুরা, 20 মিনিটের মধ্যে কিন্তু জলটাও একদম ভালোভাবে টেনে গেছে। আর এবার কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে। আর এবার কিন্তু এই যে দইয়ের ঢাকাটাকে, এটাকে কিন্তু একদমই তোলা যাবে না, এইভাবে কিছুক্ষণ রেখে দিতে হবে। মোটামুটি দইটা যতক্ষণ ভালোভাবে ঠান্ডা হচ্ছে, ততক্ষণ কিন্তু এইভাবে আবারও ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে। এই তো বন্ধুরা, দইটাকে একটু ঠান্ডা করে নিয়ে তারপরে ফিরে এলাম। তবে দইয়ের বাটিটা কিন্তু এখনো পুরোপুরি ঠান্ডা হয়নি, তবু আপনাদের দেখিয়ে দিচ্ছি যে দইটা ঠিক কতটা পারফেক্ট ভাবে বসে গেছে। এই যে দেখুন বন্ধুরা, আশা করছি নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে দইটা ঠিক কতটা পারফেক্ট ভাবে একদম বসে গেছে। আর কালারটাও দেখুন, একদম মিষ্টির দোকানের মতোই কিন্তু কালারটা এসছে। আপনারা চাইলে কিন্তু এই দইটা এখনো খেয়ে নিতে পারেন, তবে যেহেতু গরমের সময়, আর গরমে কিন্তু মিষ্টি দই হোক কিংবা টক দই ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে, তাই আমি এই দইটাকে আবারও একটু এইভাবে ঢাকা চাপা দিয়ে নর্মাল ফ্রিজে রেখে দেবো মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টার মতো। আপনারা যদি রাতের বেলায় করেন তাহলে সারা রাতও রেখে দিতে পারেন, তাহলে কিন্তু আরও ভালো রেজাল্টটা পাবেন। তাহলে বন্ধুরা ফিরে আসছি 1 থেকে 1.5 ঘন্টা বাদে। ফ্রিজ থেকে 1-1.5 ঘন্টা বাদে বের করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, একটুখানি ফ্রিজে রাখার কারণে দইটা একদম কত সুন্দরভাবে বসে গেছে। আর দইটা একদম পারফেক্টভাবে বসেছে আপনারা কিভাবে বুঝবেন, যে পাত্রে আপনারা দইটা বসাবেন সেই পাত্রটা ধরে এইভাবে একটু নেড়েচেড়ে দেখবেন। যদি দেখেন যে দইটা একদম একই জায়গায় স্থির আছে, কোনোভাবে নাড়াচাড়া করছে না, তাহলেই বুঝবেন যে দইটা একদম পারফেক্ট হয়েছে। এই যে দেখুন বন্ধুরা, এই যে দেখুন বন্ধুরা, আমি কিন্তু বাটিটা অনেকটা কাত করেছি, তবুও দেখুন দইটা কিন্তু একই জায়গায় স্থির আছে, তার মানে কিন্তু মিষ্টি দইটা আমার একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে। যারা কোনোদিনও দই তৈরি করতে পারেন না, তারাও কিন্তু এই সহজ নিয়মটা ফলো করে ঘরে বসেই একদম দোকানের মতো মিষ্টি দই তৈরি করে নিতে পারবেন। এখন আমি আপনাদের দইটাকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি। আশা করছি নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে দইটা ঠিক কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। এই যে দেখুন বন্ধুরা, ভিতরে কিন্তু একদম এতটুকুও জল কাটেনি। এই যে দেখুন কতটা স্মুথভাবে দইটা একদম কেটে গেল। তাহলে আশা করছি বন্ধুরা, আমার আজকের এই মিষ্টি দইয়ের রেসিপি আপনাদেরও খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন, সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর প্লিজ বন্ধুরা, যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ফিরে আসছি এরকমই পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।